মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি প্রবলেম আপনার? কোনো প্রবলেম নাই তো। তাহলে কি এতক্ষণ ধরে আমার পিছে পিছে ঘুরতেছেন কেন? না মানে একটু কথা বলা দরকার ছিল। আপনার না সব কথা শেষ হয়ে গেছে, আবার কি নতুন কথা? না, আব্বা বলছে কথা আছে। আব্বা বলছে কথা আছে মানে? মানে আব্বা বলছে আমাকে একটু ধৈর্য ধরতে, ওয়েট করতে, হাল না ছাড়তে, তাই আর কি। সো তার মানে কি আপনি আমাকে আবার প্রপোজ করবেন? প্রপোজ এখন করব না, তবে করব। কিছুদিন কিছু সময় ওয়েট করে তারপর প্রপোজ করব। আব্বা বলছে আমাকে সবসময় লেগেই থাকতে। আমি আব্বার দ্বারা আবার ইন্সপিরেশন ফিরে পেয়েছি। যেদিন আপনার রুদ্র মূর্তি ভেঙে সৌম্য মূর্তিতে পরিণত হবে, সেই দিনের অপেক্ষায় আমি থাকব। সৌম্য মূর্তি মানে? সৌম্য মূর্তি মানে শান্ত, স্নিগ্ধ, সুন্দর। আপনি এমনিতেও শান্ত, সুন্দর, স্নিগ্ধ, কিন্তু আমার বেলায় একটু রুদ্র মূর্তি আর কি। শুনুন, আপনাকে অনেক সুন্দর লাগছে। মা, আপনার কোনো হেল্প লাগবে? না মা, আমি একলাই পারবো। আচ্ছা মা, এক কাম করো, তুমি এই সবজিগুলি আমার একটু কাইটা দাও। এই যে নাও। আচ্ছা। করো কি মা, এত ধুইতেছো কেন? মা, বাজার থেকে এসেছে এগুলো, কত ধরনের জার্মস আছে না, সেগুলো ধুতে হবে না? আরে এগুলি আগুনে সিদ্ধ করবো না, আগুনে কোনো জাম টাম থাকে নাকি, সব শেষ হয়ে যাবো। তুমি আমার তাড়াতাড়ি করে একটু কাইটা দাও। ঠিক আছে, কিন্তু মা কত ধরনের ময়লাও তো থাকে বাজারে, সেগুলো তো আর না ধুলে যাবে না। আহা, তোমার এত টেনশন করানো লাগবো না, আগুনে ধুইলে কোনো কিছুই থাকবো না, তুমি আমার তাড়াতাড়ি কাইটা দাও। ভাবি, তুমি এক কাজ করো, তোমাকে আমি ওই যে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট পাউডার আছে না, আমি ওইটা এনে দিই, তুমি ওইটা দিয়ে পরিষ্কার করো, তাহলে দেখবে সবজি আরো পরিষ্কার হবে। আপনি একটু মাথায় হাত বুলাই দিলেই সব ঠিক হয়ে যাবে। জেল থেকে বাড়িও তো কবিয়ে গেলি, হ্যাঁ? মনে হইতেছে যে সন্দেহ তো জেল থেকে বাড়িস। তবে ছাড়া পাইছস ভাই? এই 2 সপ্তাহ আগে ভাই। পাগলামি কমছে? ভাই আমি তো পাগল না ভাই, এই মাঝে মধ্যে মাথা গরম হয়ে গেলে পাগলামি বাইরে যাবে। মাথা গরম করলে চলবে না,
মাথা হইতে হবে বরফের মতো ঠান্ডা। ধোয়াবার হইব বরফের ধোয়া, গরমের ধোয়া না। ভাই আপনি চাইলে মাথা কেন পুরো বডিটারে ফ্রিজ করে ফেলুন ভাই। কালকে তোর লগে যারা পরিচয় করে দিমু, সিটিং করে দিমু, ও যা কইব, যেদিক যেতে কইব, যা করতে বলবো তুই তাই করবি। এখন থেকে সেই হইব তোর মা বাপ। সারাদিন যা যা তোরে করতে বলবো সকল রিপোর্ট তুই তারা দিবি। জি ভাই। এই পাখির বাসার মতো চুলগুলাকে একটু কাটতে হইব। ভাই না ভাই, এই চুলটা আমার খুব পছন্দ ভাই। তাই না? ঠিক আছে যাও, কালকে পরিচয় করে দিব। সেলিম, কেমনে পারভেজের লগে ব্যবহার করতে হইব, কেমনে কি করতে হইব ঠিকঠাক মতো বুঝাই দিস, ঠিক আছে? আর কালকে পারভেজের লগে বাবা কি রে মা, বল। তুমি কি বিজি? না না না, কিছু বলবি? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলবে? এইখানে না, তোমার রুমে চল। কি আশ্চর্য কথা, তুই আমার সাথে কথা বলবি সেজন্য ঘরে যেতে হবে কেন? এখানে বল। না, এখানে বললে পরে চাচি শুনে ফেললে তখন আবার কি না কি বলে। ঠিক আছে, তোর এত দুশ্চিন্তা করার কিছু নেই। তোর চাচি এখন ঘরে নেই, দোকানে গেছে। তুই কি বলবি এখানে, বলতো? বাবা, আমি না খোঁজ খবর নিছি, ধানমন্ডির ওইদিকে কয়েকটা ছাত্রী হোস্টেল আছে, তুমি ওইখান থেকে যে কোনো একটা আমার থাকার ব্যবস্থা করে দাও। সে কি মানে, এটা কি ধরনের কথা হলো? তোকে মহিলা হোস্টেলে গিয়ে থাকতে হবে কেন? এই বাড়িতে কি তোর থাকবার কোনো জায়গা নেই? না বাবা, এই বাসায় আমার আর থাকার মতো পরিস্থিতি নাই, আমি এই বাসায় থাকতে পারতেছি না। কেন, কি হয়েছে? তোমরা তো সব বুঝোই চাচি আমার সাথে কিরকম করে, আর আপু যতদিন ছিল আমার মোটামুটি একটা সাপোর্ট ছিল, কিন্তু আপু শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে ওনার এই অত্যাচার আরো 10 গুণ বেড়ে গেছে। সব কিছুতে আমার পেছনে লেগে থাকে। শোন, আমি তোকে একটা কথা বলি, আল্লাহ মেয়েদেরকে অনেক ধৈর্যশীল হিসেবে সৃষ্টি করেছে। ধৈর্যের সাথে সবসময় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হবে তোদের। দেখ, আজকে না হয় তোর চাচির সাথে তোর একটা ঝামেলা হচ্ছে, সেই জন্য তুই সিদ্ধান্ত নিচ্ছিস তুই গার্লস হোস্টেলে চলে যাবি, কিন্তু দুদিন পরে কি হবে? তোর বিয়ে হবে, তুই অন্য একটা বাড়িতে চলে যাবি, সেখানে নানান রকম মানুষ থাকবে। প্রথম দিনই নিশ্চয়ই সবার সাথে তোর একটা সুসম্পর্ক তৈরি হবে না, এই জন্য সময় লাগবে। ধীরে ধীরে তোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরেই না একটা সুখী পরিবার তুই পাবি। এই জন্য ধৈর্যের সাথে সবসময় সব পরিস্থিতি সামাল তোকে দিতে হবে। বাবা, আমি আর কত ধৈর্য ধরবো তুমি বলো তো? চাচি যেদিন থেকে এ বাসায় আসছে ওই দিন থেকে আমার পেছনে লেগে আছে, আমি তো এতদিন ধৈর্য ধরেই ছিলাম। আর একটা মানুষ যখন তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে না, তুমি চাইলেও তার সাথে হাসি মুখে কথা বলতে পারবা না। দেখ মা, আমি তোকে একটা কথা বলি, তালি কিন্তু তুই হাজার চেষ্টা করলে এক হাতে বাজাতে পারবি না। সেই জন্য আমি বলি যে তোর চাচি যদি এমন কোনো আচরণ করেও থাকে যার জন্য তুই অনেক কষ্ট পাচ্ছিস, ঠিক আছে, কিন্তু তুই তাতে অত মাতিস না। তুই বরং, আমি যেটা মনে করি যে তোর উচিত হবে তোর চাচির সাথে সবসময় হাসি মুখে কথা বলা, একটা শ্রদ্ধা রেখে কথা বলা, তাহলে দেখবি একসময় তোর চাচি ঠিকই কিন্তু তোর সাথে একটা সুন্দর সহজ সম্পর্ক তৈরি হয়ে যাবে। বাবা, আমার কেন যেন মনে হয় তোমরা সব বুঝো না বুঝার ভান করতেছো। আর হাসি মুখে আমি আর কতদিন ওনার অত্যাচার সহ্য করবো বলো? উনি আমার সাথে যেসব ব্যবহার করে ওই জায়গায় আর হাসি মুখে সহ্য করার মতো কিছু থাকে না। আমার জায়গায় তোমরা থাকলে তোমরা বুঝতা, আমার জায়গাটাতে নাই, এর জন্য তোমরা বুঝতেছো না, খালি আমাকে ধৈর্য ধরতে বলতেছো। আমি থাকতে পারবো না এই বাসায় আর। তুমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করো, এই অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। কেমন আছো? আপনি কেমন আছেন? আমি কেমন আছি খোঁজ খবর রাখি? আমি কি মরে গেলাম না? বাচ্চা আছে কেমন খোঁজ খবর রাখে বলেন আপনি আমারে। এই যে দেখেন, আপনার বাড়ার সামনে এসে আমার বোকাটা ছেলেদের মতো দাঁড়া থাকতে হয়েছে। আমার কি সেই বয়সটা আছে? সেই আবেগটা, আমার আবেগ তখন নিচুই আবেগ, বুঝছেন না? এই দাঁড়াচ্ছে আমার কেমন লাগতেছে। আপনার কোনো খোঁজ খবর নাই। আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে আপনার পাই না, আপনি আমার ফোন ধরেন না। আমার কেমন লাগতেছে আপনি একবার ভাবছেন? মজিদ ভাই, আসলে ইদানিং তো অনেক ব্যস্ত থাকে, আর তাছাড়া আমি কষ্ট পেয়েছি যে আপনি এভাবে ভাবির কথাটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। আমার অবস্থা কি জানেন? আমার অবস্থা নায়ক জসিমের মতো। ওই যে বাংলা সিনেমায় নায়ক জসিম আর ববিতা, নায়ক জসিম সাবানের জড়ায় ধরছে, হেরো লেগে ভাই বোন, দূর থেকে ববিতা মনে করছে তারা স্বামী স্ত্রী। ব্যাপারটা এরকম, আমি জসিম, আপনি ববিতা, আর হ্যাঁ সাবানা। আপনি দেখে এটা এখন বাংলা সিনেমার মতন ভুল বুঝতেছেন। আমি কই যাবো, আমার কোন আপনি? মজিদ ভাই, এখানে তো এখন ভুল বোঝাবুঝির কোনো প্রশ্ন নাই। সবাই জানে যে আপনি বিয়ে করেছেন, এবং আমিও জানি, এবং আমি দেখেছি। সো এখানে আসলে আর ভুল বোঝাবুঝি তো কিছু নাই। ভাইয়া, আপনি বিয়ে করেছেন, ভালো হয়েছে। পার্টি তো করেন নাই, সামনে একটা পার্টি দিয়ে দিন, আমি আপনার আর ভাবির কস্টিউম করে দেবো। আপনি কস্টিউম করেন ভালো কথা, আমার মনের ভিত্তে যে ব্যথা আছে এটা মনের ভিত্তে ঠিক করবো কি আমার কোন? মজিদ ভাই, মানে মানুষের তো সমস্যা হয়, একসাথে থাকতে গেলে কত রকম মনোমালিন্য হয়, চিন্তার ভাবনার অনেক ডিফারেন্স থাকে, কিন্তু তাই বলে কি আপনি ভাবির মতো একটা সুইট মেয়েকে অস্বীকার করবেন? আরে ভাবি করতে গেলো, বিয়ে তো করলাম না, আমি আর চিনি না। আচ্ছা ঠিক আছে মজিদ ভাই, মানে আমি বলি কি যে আসলে আমাদের রিলেশনশিপটা না এখন থেকে বাড়িওয়ালা ভাড়াটিয়া এর মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আপনি আসবেন, মাস শেষে চা খাবেন, ভাড়া নিয়ে যাবেন, এটুকুই থাক। আমি আর কিছু বলতে চাই না। শুনেন প্লিজ পম্পি, আপনার আমার বন্ধুত্বের মধ্যে যে দেয়াল তুলছে আপনি তারা বিশ্বাস করলেন, যার তার কথা শুনলেন, আপনি আমার কথা শুনলেন না। তবে খেয়াল রাখবেন, সত্যের মৃত্যু নাই। এই বুকের ভিতরে যে আগুন জ্বলতে সেদিন একদিন বুঝবেন। মজিদ ভাই, আমার আসলে একটু কাজ আছে, আমি যাই। যাইবেন তুই, যাও। ভাইয়া থ্যাংক ইউ বাবু। ভাইয়া, বলো। আপনি দিনে মোট ক কাপ চা খান? সেটা কত, 7-8 কাপ হবে। 7-8 কাপ চা খান, মানে দিনে আপনার 7-8 চামচ চিনি তো খাওয়াই হয়। হ্যাঁ, 7-8 কাপ চায়ের সাথে তো 7-8 কাপ চিনি হবেই। আপনি লাস্ট কবে আপনার সুগার লেভেল চেক করিয়েছেন? সুগার চেক আপটা তো আসলে করিনি। ভাইয়া, আজকে থেকে আপনার চায়ে চিনি খাওয়া বন্ধ। আপনি চায়ে কোনো চিনি খাবেন না। আমি আপনার জন্য সুইটেক্স কিনে রেখেছি, আমি সবসময় আপনাকে চায়ে সুইটেক্স দিয়ে খাওয়াবো। আচ্ছা, চিনি ছাড়া চা খাওয়ার কোনো মানে হয়? ভাইয়া, আপনি একটু দেখেছেন আপনার বয়সটা কত হয়েছে? আপনি যদি অসুস্থ হয়ে যান, যদি আপনার সুগার লেভেল বেড়ে যায়, তখন এই বাসার কি অবস্থা হবে ভাইয়া? আমি একা একা সবকিছু মেনটেন করতে পারবো? তুমি একদম চিন্তা করো না। আর আমার সুগার লেভেল একদম ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি বোধহয় জানো না যে এই চিনির সাথে ডায়াবেটিসের সম্পর্ক হচ্ছে রোগটা ধরার পরে। অর্থাৎ ডায়াবেটিস না হওয়া পর্যন্ত চিনি কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাই, আপনি তো চেক করাননি এখনো। আপনি চেক করতে যান, দেখবেন ঠিকই আপনার সুগার লেভেল বেড়ে গেছে, বা এমন জায়গায় আছে যে আপনাকে এখন থেকে কন্ট্রোল করতে হবে। সো আগে থেকে কন্ট্রোল করাটা বেটার। আপনি চায়ে চিনি খাবেন না, আবার দেখা যাবে আপনি আমাকে না জানিয়ে আড়তে বসে লুকিয়ে লুকিয়ে চায়ে চিনি খাচ্ছেন। সেই জন্য আমি আড়তে গিয়ে বলে আসবো যেন কোনোভাবেই আপনার চায়ে চিনি আর আজকে থেকে না দেয়। ব্যাস। চিনি ছাড়া চা, তাহলে চা খাবার দরকার কি? না ভাইয়া, আপনি খাবেন না তো খাবেন না, ব্যাস। আর শুধু তাই না, আপনি আজকে থেকে রাতে রুটি খাবেন, ভাত খাওয়া আপনার আজকে থেকে বন্ধ। পারুন, তাহলে একটা কাজ কি করা যায় না? মানে রাতে আমার খাবারের কোনো প্রয়োজন নেই, ডিনার আমি না হয় নাই করলাম, কিন্তু চায়ে না তুমি চিনির বরাদ্দটা রেখো। ভাইয়া, আপনি না ছেলে মানুষের মতো করছেন।
আমি আপনার কাছ থেকে এটা কিন্তু এক্সপেক্ট করিনি। আমি যেটা বললাম সেটাই হবে। চিনি খাওয়া বন্ধ, রাতে ভাত খাওয়া বন্ধ, রাতে রুটি আর চিনি ছাড়া চা, ব্যাস শেষ। না ঠিক আছে, তাহলে আমি না হয় চা খাওয়াটাই ছেড়ে দিলাম, অসুবিধা কি? না ভাইয়া, আপনি বুঝতে পারছেন না আমার কথাটা। এই ফ্যামিলি সবার টেক কেয়ারের দায়িত্ব এখন আমার উপর এসেছে না? আর আপনি বাসার একমাত্র মুরব্বী, আর আপনি সবচেয়ে ভালো বোঝেন। আর তো সবগুলি কি আপনি নিজেই তো দেখেন, কেউ তো কিছু বোঝে না, সবগুলি এখনো বাচ্চা মানুষ হয়ে থেকে গেছে। এখন আপনি যদি আমাকে সাপোর্টটা না করেন তাহলে আমি কিভাবে সংসার সামলাবো বলেন তো? না ঠিক আছে, আমি আর কোনো বুঝতে কথা পারছি তুমি আমার জন্য, আমার সুস্বাস্থ্যের জন্য অনেক চিন্তিত, কিন্তু চিনি যদি না খাই তাহলে জীবনের মানেটা কোথায় থাকে বলো? ভাইয়া, জীবনের অনেক বছর পার হয়ে গেছে, অনেক চিনি খেয়েছেন, এখন যে টাইমটুকু আছে সুস্থভাবে বাঁচতে হবে। আপনি বসেন, আমার চুলায় রান্না আছে, আমি আপনাকে একটু পরে লাঞ্চ দিচ্ছি। শিউলি, বৌমা, একটু এদিকে আসো। কিছু লাগবে না? আমা, এই তেলটা একটু আমার মাথায় দিয়ে দাও। চুলগুলি যত্ন নিতে পারি না, সব চুল পড়ে যেতেছে, পাইটে যেতেছে। এখন দেখো টিভিতে কি সুন্দর সুন্দর মানুষরা, বউ যেমন শাশুড়িও তেমন, চুলগুলি কি সুন্দর চিকচিক করে। তোমার তো মাশাআল্লাহ অনেক সুন্দর চুল, তোমার সঙ্গে কোথাও গেলে আমার চুল যদি এমন হয় কেমন দেখা যাবে বলো? তেলটা দিয়ে দাও না। মা আসলে হয়েছে কি, ওই নারকেল তেলে আমার অ্যালার্জি আছে, স্কিনে লাগা মাত্র চুলকানি শুরু হয়। বুঝছি, লাগবো না, দিবা না সেটা কও। শোনো, সেবার কথা কওয়া লাগে নাই, তেলের কথা কইয়া দেওয়া লাগে নাই, নিজেরা নিজের হাতে একদম সুন্দর করে মালিশ করে দিতাম, ঘুমায় পড়তো। আর ওই যে সরষা তেল আছে না, রসুন গরম কইরা তারপরে পায়ে মালিশ করে দিতাম, বাতের ব্যথা ছিল এমনি তেলের মালিশ করে দিতাম। আর তোমার তো কিছুই করার লাগে না, আমার তো আর বাতের ব্যথা নাই, একটু কইছিলাম তেলটা দিয়ে দিতে। আচ্ছা মা, আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। কি বোঝে আনলাম, একটু সেবা নিবে তাও না, আমি তো অন্য শাশুড়ির মতো। মা হাই রে কপাল, আরো যে কালে কালে কত কি দেখা লাগবো, কত কি দেখলাম, কিছুই বুঝলাম না। দাও, এই যে এখান থেকে আস্তে আস্তে দিও, এইখান থেকে দিও। জানো মা, এখন থেকে চিন্তা করতেছি একটু রূপচর্চা করা লাগবে, চুলের চর্চা করা লাগবে। দেখো এই যে নাটকগুলিতে দেখি বউ শাশুড়ি, কোনটা বই কিছুই বোঝা যায় না, সবাই একরকম শাড়ি পরে, একরকম সাজে। আমিও চিন্তা করছি এখন থেকে একটু রূপচর্চা করবো, ওর মতো চলাফেরা করবো। দেখো না, তোমার সঙ্গে যদি আমি কোনোখানে যাই, তুমি কত সুন্দর, আমার যদি একটু সুন্দর না লাগে তাহলে কি মানুষে কি কইব? কইব না শাশুড়ি কেমন, বউ কেমন? আমি যদি সুন্দর হইয়া যাই, স্মার্ট হইয়া চলি, তাইলে মানুষে বুঝবোই না আমরা বউ শাশুড়ি, কইব দুই বই।